বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 7 জুলাই 2025। আমাদের বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার যে আমাদের যে ব্যাচ, সেই ব্যাচের আজকে পঞ্চম ক্লাস এবং কনস্টিটিউশনাল ল এর পঞ্চম ক্লাস। তো আজকে আমরা বাংলাদেশ সংবিধানের যে 17 অনুচ্ছেদ অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা, এটা নিয়ে আলোচনা করব। তো গতদিন আমরা বাংলাদেশ সংবিধানের যে দ্বিতীয় ভাগে আলোচনা করছে, আপনার মনে আছে কিনা? দ্বিতীয় ভাগে আলোচনা করেছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি বা ফান্ডামেন্টাল স্টেট পলিসি। তো হোয়াট ইজ ফান্ডামেন্টাল স্টেট পলিসি? ফান্ডামেন্টাল স্টেট পলিসি হলো এরকম কতগুলো পলিসি বা নীতি যেগুলো রাষ্ট্র তার পরিচালনার ক্ষেত্রে অনুসরণ করার চেষ্টা করবে, কিন্তু যেগুলা আইন প্রণয়নের ভিত্তি হবে, কিন্তু যেগুলা আপনার আইনের যেগুলো কোর্টের মাধ্যমে বলবৎ করা যাবে না, নাকি? আচ্ছা, এখন রাষ্ট্র পরিচালনার মূলনীতি 8 অনুচ্ছেদ থেকে 25 অনুচ্ছেদ পর্যন্ত আলোচনা করা হয়েছে। কত বলেন? 8 থেকে। তাহলে 8 অনুচ্ছেদে বলা হয়েছে মূলনীতি। মূলনীতি হলো 4টা: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এইগুলা ছাড়াও অন্যান্য মূলনীতি থাকবে। তো এই মূলনীতি এবং 8 অনুচ্ছেদে বলা হয়েছে যে এই মূলনীতি সমূহ আদালতের মাধ্যমে বলবৎ করা যাবে না। 9 অনুচ্ছেদে বলা হয়েছে জাতীয়তাবাদ, জাতীয়তাবাদের ভিত্তি হবে ঐক্য, সংহতি। মনে আছে কিনা? 10 অনুচ্ছেদে বলছে সমাজতন্ত্র। 11তে বলেছে গণতন্ত্র, ওই যে আপনার প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে, এই লাইনটা আছে ওখানে। তো 12তে আছে ধর্মনিরপেক্ষতা, সাম্প্রদায়িকতা মানে প্রতিরোধ করবে। তারপরে কোনো ধর্মের রাজনৈতিক মর্যাদা দান করা যাবে না, এরকম কতগুলো বিধিবিধান আছে। এরপর 13তে আছে মালিকানার নীতি। ওখানে 3 প্রকার মালিকানা নিয়ে আলোচনা করছে: রাষ্ট্রীয় মালিকানা, সমবায় মালিকানা, ব্যক্তিগত মালিকানা। 14তে আছে কৃষক ও শ্রমিকের মুক্তি। 15তে আছে মৌলিক প্রয়োজনীয় ব্যবস্থা, বা এখানে আছে যে বাংলাদেশের মৌলিক উপকরণ যে কি কি, সেটা হলো অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, খাদ্য, এগুলো যা মানে খাদ্য তো প্রথমে আছে, যেগুলো আছে আর কি, শিক্ষা, জি, এইগুলা 5টা। এছাড়া কর্মসংস্থানের ব্যবস্থা করা, এইগুলা আছে। এগুলো আসলে রাষ্ট্র করতে বাধ্য না, তবে রাষ্ট্রের যদি কখনো অর্থনৈতিক সক্ষমতা আসে তাহলে সেগুলা করবে। 16তে আমরা গতদিন 16 পড়ছি যে গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব, যে আপনার নগরের সাথে সাথে গ্রাম অঞ্চলের যে কৃষি বিপ্লবেরও চেষ্টা করবে, গ্রাম অঞ্চলে শিল্পের বিকাশ ঘটানোর চেষ্টা করবে। তবে এগুলা রাষ্ট্র চেষ্টাই করতে পারে, রাষ্ট্ররে বাধ্য করা যাবে না। আজকে আমরা দেখেন 17 অনুচ্ছেদ দিয়ে পড়া শুরু করি। অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। রাষ্ট্র একই পদ্ধতির গণমুখী ও সার্বজনীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এবং আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত সকল বালক বালিকাকে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা দানের জন্য, সমাজের প্রয়োজনের সাথে শিক্ষাকে সঙ্গতিপূর্ণ করার জন্য এবং সেই প্রয়োজন সিদ্ধ করার উদ্দেশ্যে যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত সদিচ্ছা প্রণোদিত নাগরিক সৃষ্টির জন্য আইনের দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে নিরক্ষরতা দূর করার জন্য ব্যবস্থা গ্রহণ করবে। এখন 17 অনুচ্ছেদে কোথাও বলে নাই যে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা কোন পর্যন্ত হবে, কোন পর্যন্ত হবে। তবে সাধারণত আমাদের যে শিক্ষানীতি, আমরা একটু পরেই পড়তেছি, শিক্ষানীতি অনুসারে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা আসলে আমাদের যে আপনার আহ 2010 সালের যে শিক্ষানীতি আছে সেখানে বলছে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা এটা আসলে ওই আপনার আহ প্রাথমিক যে স্তর, মানে ক্লাস 5 পর্যন্ত, যেটা এই পর্যন্তই অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা আইন দ্বারা করা হয়েছে। দেখেন, তো আমরা একটু যদি এখানে পড়ি যে 17 অনুচ্ছেদে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে। 17 অনুচ্ছেদে ক উপনুচ্ছেদে আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত সকল বালক বালিকাকে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষাদানের কথা বলা হয়েছে। তো 17 অনুচ্ছেদের অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার কোনো নির্দিষ্ট স্তর উল্লেখ করা হয়নি। এখানে কি বলে নাই? কোনো নির্দিষ্ট স্তর আসলে বলে নাই, ঠিক আছে। বরং বিষয়টি আইন দ্বারা নির্ধারণ করার কথা বলা হয়েছে। তো জাতীয় শিক্ষানীতি 2010-এ বলা হয়েছে প্রাথমিক শিক্ষা হবে সার্বজনীন, বাধ্যতামূলক, অবৈতনিক এবং সকলের জন্য একই মানের। সুতরাং এই নীতি
রাষ্ট্রনীতি প্রণয়নের মাধ্যমে শুধুমাত্র প্রাথমিক শিক্ষা সর্বজনীন বাধ্যতামূলক অবৈতনিক হিসেবে ঘোষণা করেছে। মানে আমাদের বর্তমানে তাহলে কত কত মানে কতটুকু অবৈতনিক এবং বাধ্যতামূলক? প্রাথমিক শিক্ষা। এছাড়া দেখেন ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, মানে জাতিসংঘের মানবাধিকার ঘোষণা 1948-এর 26 অনুচ্ছেদে বলা হয়েছে শিক্ষা সর্বনিম্ন প্রাথমিক এবং মৌলিক স্তর পর্যন্ত অবৈতনিক হবে। মানে আমাদের যে আহ, এই জাতিসংঘের যে মানবাধিকার ঘোষণা, সেখানে বলা হয়েছে যে শিক্ষা সর্বনিম্ন প্রাথমিক এবং মৌলিক স্তর পর্যন্ত অবৈতনিক হতে হবে। এডুকেশন শ্যাল বি ফ্রি অ্যাট লিস্ট ইন দ্য এলিমেন্টারি অ্যান্ড ফান্ডামেন্টাল স্টেজেস। অন্যদিকে মেধার ভিত্তিতে উচ্চশিক্ষা সমভাবে সবার জন্য প্রযোজ্য হবে। সুতরাং মানবাধিকার ঘোষণা 1948 দ্বারা উচ্চশিক্ষা সার্বজনীন অবৈতনিক এবং বাধ্যতামূলক করা হয়নি, বরং মেধার ভিত্তিতে উচ্চশিক্ষার অধিকারী ব্যক্তি শুধুমাত্র উচ্চশিক্ষা গ্রহণ করার অধিকারী হবে। 17 অনুচ্ছেদে রাষ্ট্রের আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার হলো আইনের দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে নিরক্ষরতা দূর করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। তো আমার এত কথা না জানলেও চলবে, জাস্ট একটু মনে রেখেন অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা কত অনুচ্ছেদে? 17 অনুচ্ছেদে। তো আমরা, আচ্ছা একটু অপেক্ষা করেন, একটা কাজ করি। তাহলে আমরা বিগত বছরের প্রশ্ন যদি একটু দেখি, যে এটা পড়েন, শাকিল পড়েন, বিগত বছরের প্রশ্ন পড়েন। সকল বালক বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে রাষ্ট্রের দায়িত্বের কথা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? মনে অনুচ্ছেদে বলেন। 17। 17 অনুচ্ছেদে 17 অনুচ্ছেদে বলা হয়েছে। হয়েছে। এই 12 বিজিএস এসেছিল দেখেন। শব্দটা মানে বেতন লাগবে না। ও আচ্ছা, বিনামূল্যে। হ্যাঁ, উল্টা আপনার উপবৃত্তি দেবে, বিস্কুট খাওয়াবে। বিস্কুট যদিও পোলা ভান্ডা পায় কিনা এখন আগের মতো আমি ঠিক জানি না, তবে একটা সময় পর্যন্ত তো দিত, এখন কি দেয় কিনা জানেন? জানি না ঠিক। তো নতুন করে দেখি আমরা দেখো একটা তবে উপবৃত্তির টাকা পায়, উপবৃত্তির টাকা দেখেন। পরে দিচ্ছি, আবার দিচ্ছি। সব স্কুলে দেয় না, এখানে আসলে জি, কিছু কিছু স্কুলে দেখেন দেয়। 2 নম্বরে দেখেন, 2 নম্বর পড়েন শাকিল। 2, বাংলাদেশ বাংলাদেশ সংবিধানের কত ধারায় শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত করা আছে? কততে বলেন? 17 নং। 17তে, সাংবিধানিক অঙ্গীকার 17তে, বাট 17। ওখানে কিন্তু অ্যাকচুয়ালি বলে নাই যে কত, আহ কোন ক্লাস কোন পর্যন্ত? স্তর পর্যন্ত। হ্যাঁ, হ্যাঁ, 4 নম্বর প্রশ্নটা পড়েন, 4। হ্যাঁ। সংবিধানের 17 অনুচ্ছেদ অনুসারে কোন স্তর পর্যন্ত সকল বালক বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে? নির্ধারিত স্তর পর্যন্ত। আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত। আইনের দ্বারা নির্ধারিত মানে কত বলেন? তাহলে এটা এখানে তো সরকার আইন দ্বারা নির্ধারিত করবে, সিদ্ধান্ত নিচ্ছে এটা, 2010 সালে নেওয়া হয়েছে। হ্যাঁ, 10 সালের শিক্ষা হ্যাঁ, ফিরতে বলা তো হয়েছে যে আমাদের ওটা সংবিধানে বলা নাই, বাট আইন অনুসারে নির্ধারণ করবে, এটা মনে রাখলেই হবে আর কি। জি। তো আমরা চলে এসেছি অনুচ্ছেদ 18-তে, জনস্বাস্থ্য ও নৈতিকতা। জনস্বাস্থ্য ও নৈতিকতা, রাখেন এটা রাখেন। আম, জনগণের পুষ্টির স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতি সাধনকে রাষ্ট্র অন্যতম প্রাথমিক শর্ত বলে গণ্য করবে। পুষ্টির উন্নয়ন, পুষ্টির স্তর উন্নয়ন করবে, কেউ অপুষ্টিতে ভুগবে না। বিশেষত আরোগ্যের প্রয়োজন কিংবা আইনের দ্বারা নির্দিষ্ট অন্যবিধ প্রয়োজন ব্যতীত মদ্য বা অন্যান্য মাদক পানীয় বা স্বাস্থ্য হানিকর ভেষজের ব্যবহার নিষিদ্ধকরণের জন্য রাষ্ট্র, আন্ডারলাইন করেন, স্বাস্থ্য হানিকর এবং মাদক পানীয়, এটা আন্ডারলাইন করেন, আহ রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। এখানে বলছে যে যদি চিকিৎসার প্রয়োজনে ওই আপনার মাদক পানীয় বা স্বাস্থ্যকর ভেষজের দরকার হয় তাহলে সেটা ঠিক আছে, বাট অন্যান্য ক্ষেত্রে এটা অবশ্যই নিষিদ্ধকরণের জন্য রাষ্ট্র কি করবে? কাজ করবে। নিষিদ্ধকরণের জন্য রাষ্ট্র কাজ করবে। তো এখন 2 নাম্বারটা দেখেন, গণিকা বৃত্তি। গণিকা বৃত্তি বুঝেন? প্রস্টিটিউশন। নিচে লেখেন পতিতাবৃত্তি। গণিকা বৃত্তির ইংরেজি প্রতিশব্দ হলো প্রস্টিটিউশন, বাংলায় পতিতাবৃত্তি বলা চলে। গণিকা বৃত্তি, আমি প্রথম পরে ভাবছিলাম যে গণিকা বৃত্তি মনে হয় যে গণক আছে, সেটা বোধ হয়, ঠিক আছে না, ঠিক গণিকা বৃত্তি না। গণিকা বৃত্তি ও জুয়া খেলা নিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। মানে জুয়া খেলা যদিও, ক্যাসিনো। মানে এর আগে তো আপনার ওখানে গিয়ে ক্যাসিনো খেলতো, এখন কিন্তু রাষ্ট্রের মানে এদিক সেদিকে
একেবারে প্রত্যন্ত অঞ্চলে জুয়া খেলা কিন্তু ছড়াই গেছে ভাই। একদম মারাত্মক ভাবে। এই যে 1xBet, 3xBet, এরা একেবারে হোটেল। আমি একদিন আপনার নিয়ে আমরা ওই যে বেদগ্রামে একটা রেস্টুরেন্ট আছে, এই রাত 12:30টার দিক, আমি আর ওই যে লেলিন আমার ভাতিজা, আমরা ওই জায়গায় খাইতে গেছি রাত 12:30টায়। হঠাৎ করে প্রচুর বৃষ্টি নামছে, আমরা আসতে পারতেছি না, আসবো। হঠাৎ ওই হোটেলের মালিক বলতেছে আমারে যে ভাই, আপনার কাছে কি বিকাশ হবে? ওই মুহূর্তে, ঠিক আছে, রাত 12:30 বাজে। আমার কাছে বিকাশ ওই মুহূর্তে ছিল না, থাকলে ওনারা দিতাম না। উনি বিকাশ নিয়ে ওই হোটেলের মালিক ওই তখন হলো ওই গেম খেলবে যে 1xBet, 3xBet এগুলাতে। বুঝতে পারছেন? মানে এই যে একেবারেই বাচ্চা থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা সব জায়গায় এই জিনিস ছড়াই গেছে। তো শর্ট নোটে তাহলে আমাদের এখানে 18 অনুচ্ছেদটা বেশ গুরুত্বপূর্ণ। এখানে বেশ কতগুলো জিনিস নিষিদ্ধ করছে: গণিকা বৃত্তি, জুয়া খেলা, এবং পুষ্টির স্তর উন্নয়ন করবে। এছাড়া স্বাস্থ্যহানিকর ভেষজ বা মাদক পানীয় এগুলো রাষ্ট্র নিষিদ্ধকরণের জন্য ব্যবস্থা গ্রহণ করবে। তো শর্ট নোটে যদি আমরা চলে আসি, দেখেন 18 অনুচ্ছেদ দ্বারা রাষ্ট্র নিম্নলিখিত বিষয় নিষিদ্ধ করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে: আরোগ্যের প্রয়োজন কিংবা আইনের দ্বারা নির্দিষ্ট অন্যবিধ প্রয়োজন ব্যতীত মদ্য এবং অন্যান্য মাদক পানীয় এবং স্বাস্থ্যহানিকর ভেষজের ব্যবহার নিষিদ্ধকরণের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। এখন অন্যদিকে 18-2 অনুচ্ছেদে রাষ্ট্র বললেন গণিকা বৃত্তি। গণিকা বৃত্তি এখানে প্রস্টিটিউশন বলে দিছে। গণিকা বৃত্তি এবং জুয়া খেলা নিরোধের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। সুতরাং 18 অনুচ্ছেদের 1 ও 2 উপ অনুচ্ছেদ একত্রে অধ্যয়ন করলে বলা যায় সংবিধান দ্বারা মদ্য ও অন্যান্য মাদক পানীয় ব্যবহার নিষিদ্ধকরণের জন্য রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করবে, যেখানে গণিকা বৃত্তি, জুয়া খেলা নিষিদ্ধকরণের জন্য ব্যবস্থা গ্রহণের পরিবর্তে নিরোধের জন্য ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। ডাক্তারের অনুমতি ব্যতীত, আন্ডারলাইন করেন, ডাক্তারের আহ আচ্ছা, এখানে আর একটা কথা আছে ভাই, এই এই লাইনটা একটু দেখেন। দ্বিতীয় লাইনটা, ওই যে যেখানে গণিকা বৃত্তি ও জুয়া খেলা নিষিদ্ধকরণের জন্য ব্যবস্থা গ্রহণের পরিবর্তে নিরোধের জন্য ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। মানে বুঝেন? নিষিদ্ধ না করে প্রতিরোধ করতে বলছে। গণিকা বৃত্তি, জুয়া খেলার কিন্তু নিষেধ করার কথা বলে নাই, বলছে কি নিরোধ। প্রতিরোধ। মানে নিষিদ্ধ মানে হলো সকল প্রকার পতিতা বৃত্তি নিষিদ্ধ, সেটা কিন্তু করে নাই, বলছে যে এরকম যাতে না ঘটে। তো ডাক্তারের অনুমতি ব্যতীত মদ্য এবং অন্যান্য মাদক পানীয়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 দ্বারা নিষিদ্ধ করা হয়েছে, এবং গণিকা বৃত্তির জন্য মানব পাচার প্রতিরোধ আইন 2012 দ্বারা শাস্তিযোগ্য অপরাধ করা হয়েছে। তো 1 নম্বর প্রশ্নটা পড়েন শাকিল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতা বিষয়টি আলোচিত হয়েছে? জনস্বাস্থ্য ও নৈতিকতা কত অনুচ্ছেদ তানভীর? 18, মাত্রই পড়লাম। পড়লাম। তা আমাদের জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় আপনাদের এই সংবিধান থেকে 100 মার্কের মধ্যে 10 থাকে। তো 10 থাকে সংবিধান হয়তোবা যে মানে রিফরমেশন কমিটি যারা আছে, রিফর্ম কমিটি, তো তারা হয়তোবা 153টাই চেঞ্জ করবে না, নির্দিষ্ট কিছু বিধিবিধান হয়তোবা চেঞ্জ করবে, কিন্তু পুরো সংবিধান তো মনে হয় না যে পুরোটা করার প্রয়োজন আছে। 3 নম্বর প্রশ্নটা পড়েন। সংবিধানের 18 অনুচ্ছেদে নিম্নলিখিত কোন বিষয়টির সঙ্গে রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে? মদ্য ও অন্যান্য মাদক পানীয় ব্যবহারে নিষিদ্ধকরণে, স্বাস্থ্যহানিকর ভেষজের ব্যবহার নিষিদ্ধকরণে, গণিকা বৃত্তি ও জুয়া খেলা নিরোধের জন্য। উপরের কি? সবগুলাই। উপরের সবগুলাই। সবগুলো। আমরা চলে আসি অনুচ্ছেদ 8 ক, সরি 18 ক। এটা 2011 সালে যুক্ত করছে আপনার 15তম সংশোধনীর মাধ্যমে, অর্থাৎ 15 সংশোধনীর আগে এই 18 ক এটা ছিল না। পরিবেশ, জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন, রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য, মানে বর্তমানে যারা আমরা আছি তো আছি, আমাদের ছাড়াও ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করিবেন, এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলভূমি, বন ও বন্যপ্রাণীর সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করিবে।
তো দেখেন, আহ মোটামুটি 18 ক এই অনুচ্ছেদটার যে মূল থিম, সেটা হলো যে পরিবেশ রক্ষার জন্য, জীববৈচিত্র্য রক্ষার জন্য রাষ্ট্র সচেষ্ট থাকিবে। আহ তবে অবশ্যই যখন রাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতা অর্জিত হবে তখন। তো 11 বিজিএস পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল যে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন সংক্রান্ত বিধান সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? 18। কত ক বলেন? 18 ক। 18 ক। ক। এবং যদি বলে যে 18 ক এই অনুচ্ছেদটি সংযোজন করা হয়েছে সংবিধানের কবে? 2011 সালে 15তম সংশোধন। 2011 সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। তো সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্নটা যদি দেখেন, যে প্রোটেকশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ এনভায়রনমেন্ট অ্যান্ড বায়োডাইভার্সিটি কত অনুচ্ছেদে আছে? 18 ক। 18 ক। 2 নম্বর প্রশ্নটা পড়েন, বিবিএ দেখেন শাকিল। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন সংক্রান্ত সংবিধানের 18 ক অনুচ্ছেদটি কত সালে সংবিধানে যুক্ত করা হয়? কত সালে? 2011 সালে। দুই হাজার 11 সালে। এগারো সালে 3 নম্বরটাও পড়েন দেখেন। সংবিধানের কোন সংশোধনী দ্বারা পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন সংক্রান্ত 18 ক অনুচ্ছেদটি সন্নিবেশিত হয় করা হয়? সংবিধান আইন 2011, 11। মানে পঞ্চদশ পঞ্চদশ সংশোধনী আর কি। সংশোধনী। আমরা চলে এসে অনুচ্ছেদ 19, সুযোগের সমতা। সুযোগের সমতা, সকল নাগরিকদের জন্য সুযোগের সমতা নিশ্চিত করতে রাষ্ট্র সচেষ্ট হবে। সকল নাগরিকদের জন্য, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলের জন্য সুযোগের সমান সুযোগ থাকবে আর কি। মানুষে মানুষের সামাজিক ও অর্থনৈতিক অসাম্য বিলোপ করার জন্য, আন্ডারলাইন করেন, সামাজিক এবং অর্থনৈতিক অসাম্য বিলোপ করার জন্য, নাগরিকদের মধ্যে সম্পদের গোলদেন সুষম বন্টন নিশ্চিত করার জন্য এবং প্রজাতন্ত্রের সর্বোচ্চ অর্থনৈতিক উন্নয়নের সমান স্তর অর্জনের উদ্দেশ্যে সুষম সুযোগ সুবিধা দান নিশ্চিত করার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। আপনি একটা জিনিস এখানে খেয়াল করেন, যে মানে আমার ভিতরের কথাগুলো লাইন বাই লাইন তো মনে রাখা আসলে সম্ভব না। আমার যে জিনিসটা মনে রাখতে হবে যে সুযোগের সমতা কত অনুচ্ছেদে আছে? 19 অনুচ্ছেদে আছে। সুযোগের সমতা মানে হলো সকল নাগরিকদের সুযোগের সমান সুযোগ নিশ্চিত করবে রাষ্ট্র আর কি। 19-এর উপ অনুচ্ছেদ 3টা ভিবিআই, পুরোটা আন্ডারলাইন করেন। জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করবে। জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ এবং সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করবে। এই কথাটা সরাসরি এইভাবে উল্লেখ করে আসবে, কোথায় আছে, কত অনুচ্ছেদ? 1903। প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধি, এটা আছে কত অনুচ্ছেদে মনে আছে? জি স্যার, এটা তো স্যার গণতন্ত্রে না? গণতন্ত্রে। গণতন্ত্র। 11-তে। জি, 11-তে। আর জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ, এটা তাহলে পেলাম কত? 19-এর 3। 19-এর 3। বলেন তো, জনগণই সকল ক্ষমতার উৎস, এটা কোথায় পাইছিলাম? স্যার এটা তো সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, 7, অনুচ্ছেদ 7। সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, এটা পাইছিলাম অনুচ্ছেদ 7। তাহলে আমরা শর্ট নোটে যদি চলে আসি, যে সংবিধানের 19 অনুচ্ছেদ সুযোগের সমতার, ইকুয়ালিটি অফ অপরচুনিটি বিধান আলোচনা করা হয়েছে। এই বিধান বাংলাদেশের সকল নাগরিকদের জন্য প্রযোজ্য করা হয়েছে এবং সকল নাগরিকদের জন্য সুযোগের সমতা নিশ্চিত করতে রাষ্ট্র সচেষ্ট হবে। অনুচ্ছেদ আহ 19-এর 2 অনুসারে নিম্নলিখিত বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের রাষ্ট্র সচেষ্ট থাকবে। কি কি? সামাজিক অর্থনৈতিক অসাম্য বিলোপ, নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করতে এবং প্রজাতন্ত্রের সর্বোচ্চ অর্থনৈতিক উন্নয়নের সমান স্তর অর্জনের উদ্দেশ্যে সুযোগ সুবিধা দান নিশ্চিত করতে। সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো 19-এর 3। এই যে দেখেন, অন্যদিকে 19-এর 3 অনুচ্ছেদে জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা, ইংরেজিটা দেখেন, ইকুয়ালিটি অফ অপরচুনিটি অ্যান্ড পার্টিসিপেশন অফ উইমেন ইন অল স্পেয়ার্স অফ ন্যাশনাল লাইফ নিশ্চিতের বিধান করা হয়েছে। তো 19-এর 1 অনুচ্ছেদ সকল নাগরিকদের জন্য সুযোগের সমতা নিশ্চিতের কথা বলা হয়েছে। 19-এর 3 অনুচ্ছেদ জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতার কথা বলা হয়েছে। 19-এর 1 শুধুমাত্র সুযোগের সমতার কথা বলা হয়েছে, যেখানে 19-এর 3 অনুচ্ছেদে অংশগ্রহণ ও সুযোগের সমতার বিধান করা হয়েছে। 19-এর 1 অনুচ্ছেদটি সকল নাগরিকদের জন্য প্রযোজ্য, যে ক্ষেত্রে 19-এর 3 শুধুমাত্র কার ক্ষেত্রে প্রযোজ্য? নারীদের ক্ষেত্রে প্রযোজ্য। তো এখান থেকে কখনোই প্রশ্ন আসে নাই। তো শাকিল, 1 নম্বর প্রশ্নটা পড়েন। সুযোগের সমতা, ইকুয়ালিটি অফ অপরচুনিটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? কোন অনুচ্ছেদ? 19।
সংবিধানের কোন অনুচ্ছেদ? 19। 19। তারপরে 3 পড়েন। দ্য স্টেট শ্যাল এন্ডেভর টু এনশিওর ইকুয়ালিটি অফ অপরচুনিটি টু অল সিটিজেন্স, সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? 19-1 নাকি? জি। আর দরকার নাই, এগুলা মোটামুটি একটু পড়ে নিয়েন, একই কথা। আমরা চলে এসে অনুচ্ছেদ 20, অধিকার ও কর্তব্য রূপে কর্ম। আমাদের যখন এই সাংবিধানিক আইন পড়ানো হয়, আমি অনার্সে যখন পড়াইছি তখন একেবারে ফার্স্ট সেমিস্টারে কয়েকটা সাবজেক্ট ছিল আপনার। জুরিসপ্রুডেন্স ছিল, আহ রোমান ল ছিল, লিগ্যাল সিস্টেম অফ বাংলাদেশ ছিল, এই কনস্টিটিউশনাল ল ছিল, চারটে বললাম বোধহয়, কম্পিউটার ছিল, ইংরেজি ছিল। এই ইংলিশ 6টা পড়েন। ছিল হলো এই। তো কনস্টিটিউশনাল ল, আমার পার্সোনাল উপলব্ধি হচ্ছে, ব্যক্তিগত উপলব্ধি হচ্ছে, কনস্টিটিউশনাল ল কখনোই ফার্স্ট সেমিস্টারে পড়ানো উচিত না। কারণ আপনি আইনটা ওই মুহূর্তে ওই সময় আসলে বোঝা যায় না, তখন হলো মাত্র পড়া শুরু হয়েছে। এই সিপিসি সিআরপিসি যখন পড়াই সেই সময় এই জিনিসটা পড়ানো উচিত আর কি। তো যে স্যার পড়াইছে উনি আমার, আপনার মোটামুটি চিনবেন ওনারে, উনি হলো যে বর্তমানে জাতীয় পার্টির মহাসচিব হয়েছে, শামীম হায়দার পাটোয়ারি, ও, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। পাটোয়ারি। উনি হলো আমাদের ওই আমাদের যে মফিজুল ইসলাম পাটোয়ারি স্যারের আমাদের প্রতিষ্ঠাতা, আমাদের হলো ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশের প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি, যেখানে প্রাইভেট ইউনিভার্সিটির ভিতরে প্রথম ল চালু হয় হলো ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। তো ওনার ছেলে আর কি বর্তমানে ওই যে জাতীয় পার্টির মহাসচিব হয়েছে, উনি সরাসরি আমাদের ক্লাস নিছে। তো স্যার ভালো ক্লাস নিতেন, ইয়ং ম্যাম ছিলেন, এখনো ইয়ংই দেখা যায়, এবং উনি দারুণ কথা বলে। মাঝে মাঝে দেখবেন যে সংসদ অধিবেশন থাকা অবস্থায় উনি বক্তব্য দিচ্ছে এবং সমালোচনা বা মানে কিছু আছে না যে বাক্পটুতা, যে আইনজীবী হলেই কিন্তু সবাই কিন্তু গুছায় কথা বলতে পারে না। পারে না। তো উনি স্যার অনেক দারুণ কথা বলে, তো মাঝে মাঝে মানে ফিল করি যে এই ক্লাস এইগুলা আসলে আরো দেরিতে নিলে ভালো ভালো হতো, জি। হতো আর কি। দেখেন, তো ওই মুহূর্তে যে আমাদের বড় বড় মামলা পড়াইছে, স্টেট ভার্সেস ডসো, কেশবানন্দ ভারতী, গোলকনাথ, এই সেই হাবিজাবি পড়াইছে, ওই সময় তো আসলে মাথায় ওইভাবে ঢোকার কথা না। ঢোকে নাই। আপনি তো জুরিসপ্রুডেন্স রোমান ল এর কথা বলছেন। আমার তো মনে হয় কি জুরিসপ্রুডেন্স এর পড়া উচিত হচ্ছে সব শেষে যায়, দেখেন, জুরিসপ্রুডেন্স সব সারসংক্ষেপ। আচ্ছা, দেখেন, কর্ম হচ্ছে কর্মক্ষম প্রত্যেক নাগরিকের পক্ষে অধিকার, কর্তব্য, সম্মানের বিষয়, এবং প্রত্যেকের নিকট হতে যোগ্যতা অনুসারে, আন্ডারলাইন করেন, যোগ্যতা অনুসারে এবং প্রত্যেক কর্ম অনুযায়ী এই নীতির ভিত্তিতে প্রত্যেক স্বীয় কর্মের জন্য পারিশ্রমিক লাভ করবে। এই এই কথাটা দারুণ কথা। দেখেন যে প্রত্যেক ব্যক্তি পারিশ্রমিক লাভ করবে কিভাবে? স্বীয় কর্মের ভিত্তিতে। তার যোগ্যতা অনুসারে এবং স্বীয় কর্মের ভিত্তিতে। 20-2 দেখেন, রাষ্ট্র এমন অবস্থা সৃষ্টির চেষ্টা করবে যেখানে সাধারণ নীতি হিসেবে কোনো ব্যক্তি, আন্ডারলাইন করেন, অনুপার্জিত আয় ভোগ করতে সমর্থ হবে না। সাধারণ নীতি হিসেবে কোনো ব্যক্তি অনুপার্জিত আয়, মানে সে যা আয় করে না সেটা সে ভোগ করতে সমর্থ হবে না, এবং যেখানে ব্যক্তি বুদ্ধিবৃত্তিমূলক ও কায়িক সকল প্রকার শ্রম সৃষ্টিধর্মী প্রয়াসের ও মানবিক ব্যক্তিত্বের পূর্ণতর অভিব্যক্তিতে পরিণত হবে। সো কথাগুলো অনেক গভীরের কথা। তো আমরা যদি শর্ট নোটে দেখি, দেখেন যে সংবিধানের 20 অনুচ্ছেদে কর্মের সংজ্ঞা দেওয়া হয়েছে। কত অনুচ্ছেদ? 20 অনুচ্ছেদ। 20-এ। একই সাথে পারিশ্রমিক লাভের কি নীতি হবে সেটাও সংবিধানের 20 অনুচ্ছেদে বলা হয়েছে। এই অনুচ্ছেদ অনুসারে পারিশ্রমিক লাভের নীতি হলো প্রত্যেকের নিকট থেকে যোগ্যতা অনুসারে ও প্রত্যেকের কর্ম অনুযায়ী এই নীতির ভিত্তিতে প্রত্যেকের স্বীয় কর্মের জন্য পারিশ্রমিক লাভ করবে। তো আমার এখানে যেটা মনে রাখা দরকার, যে অধিকার এবং কর্তব্য রূপে কর্ম কত অনুচ্ছেদ? 20 20 অনুচ্ছেদ। অনুচ্ছেদ। প্রত্যেকে তার যোগ্যতা অনুসারে এবং পারিশ্রমিক লাভ করবে এবং অনুপর্জিত আয় ভোগ করবে না, এগুলোও বলা হয়েছে কততে? 20 20 অনুচ্ছেদ। অনুচ্ছেদ। তো আমরা সেলফ প্র্যাকটিসে যদি চলে আসি, দেখেন সেলফ প্র্যাকটিসের একেবারেই আহ, মোটামুটি এখান থেকে কখনোই প্রশ্ন আসে নাই। জাস্ট এতটুকু মনে রাখেন, অধিকার এবং কর্তব্য রূপে কর্ম কত অনুচ্ছেদে আছে? 20 20। অনুচ্ছেদ। তাহলে 19-এ পেলাম সুযোগের সমতা, আর 20-এ পেলাম অধিকার এবং কর্তব্য রূপে কর্ম। কর্ম। আমরা অনুচ্ছেদ 21-এ চলে আসি, দেখেন 21, নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য। বলেন তো
আহ নাগরিকত্ব কত অনুচ্ছেদে আছে পড়ছি আমরা? ন্যাশনালি কি আহ, এটা তো ইসে ছয় না? ছয়। ছয়। নাগরিকত্ব কত? ছয়। ছয়। জি। যে জাতি হিসেবে বাঙালি আর বাঙালি। নাগরিকগণ হচ্ছে কি বাংলাদেশ। আর তার প্রথমে লেখা আছে যে নাগরিকত্ব আইন দ্বারা নির্ধারিত হবে আর কি, ছয় বলা আছে। 2011 সালে বাঙালি হ্যাঁ। তো সংবিধান ও আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা করা, এটা একটা আন্ডারলাইন করেন। সংবিধান ও আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা করা, নাগরিক দায়িত্ব পালন করা, জাতীয় সম্পত্তি রক্ষা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। তাহলে নাগরিকের কর্তব্য জায়গায় কয়টা আছে দেখেন? সংবিধান আইন মান্য সংবিধান ও আইন মান্য করা এক, শৃঙ্খলা রক্ষা করা দুই, নাগরিক দায়িত্ব পালন করা তিন, জাতীয় সম্পত্তি রক্ষা করা চার। কত চার। তাহলে আমাদের 21 অনুচ্ছেদে নাগরিকের দায়িত্ব বলছে কয়টা? চারটা। চারটা। সকল, দুই নম্বরে দেখেন, সকল সময়ে জনগণের সেবা করার চেষ্টা করা, জনগণের সেবা করার চেষ্টা করা, আন্ডারলাইন করে, সকল সময়ে জনগণের সেবা করার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। কর্তব্য। দেখেন এই 21 অনুচ্ছেদে, অনুচ্ছেদ এক এটা প্রযোজ্য হলো ওই নাগরিকের জন্য, আর অনুচ্ছেদ দুই প্রযোজ্য হলো আপনার ওই মানে সরকারি কর্মচারীদের জন্য। ওই যে সকল সময় জনগণের সেবা করার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য, তার নাগরিকের দায়িত্ব কর্তব্য বলছে অনুচ্ছেদ 21-এর এক, এক। আর সরকারি কর্মকর্তার দায়িত্ব বলছে, কর্তব্য বলছে 21-এর 21-এর 2। দুই। তো আমরা এখানে যদি শর্ট নোট দেখি যে 21 অনুচ্ছেদে দুই শ্রেণীর ব্যক্তির কর্তব্য নিয়ে আলোচনা করছে, যথা 21-এর এক অনুচ্ছেদে নাগরিকের কর্তব্য এবং 21-এর দুই অনুচ্ছেদে সরকারি কর্মচারী কর্তব্য নিয়ে আলোচনা করছে। 21-এর এক বলছে নাগরিকের কর্তব্য, আর 21-এর দুই কি সরকারি কর্মচারীর কর্তব্য। তো আমরা নাগরিকের কর্তব্য কি কি আছে দেখেন। নাগরিকের কর্তব্য 21-এর দুই অনুচ্ছেদ অনুসারে একজন নাগরিকের কর্তব্য হলো সংবিধান ও আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা করা, নাগরিকত্ব দায়িত্ব পালন করা এবং জাতীয় জাতীয় সম্পদ। সম্পত্তি রক্ষা করা। তো এখানে যদি আমরা চলে আসি যে সরকারি কর্মকর্তার কর্তব্য কি কি আছে দেখেন। আহ সরকারি কর্মকর্তা বাংলাদেশের নাগরিক হিসেবে 21-এর এক অনুচ্ছেদ অনুযায়ী অনুচ্ছেদে উল্লেখিত কর্তব্য প্রতিপালন করবে। শুধুমাত্র সরকারি কর্মকর্তা হিসেবে প্রত্যেক আহ সরকারি কর্মকর্তার 21-এর এক অনুচ্ছেদে উল্লেখিত কর্তব্য ছাড়াও 21-এর দুই অনুচ্ছেদে উল্লেখিত কর্তব্য প্রতিপালন করতে হবে। 21-এর দুই অনুচ্ছেদ অনুসারে সকল সময়ে জনগণের সেবা করার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। কর্তব্য। তাহলে বাংলাদেশ সংবিধানেই বলে দিছে যে আপনি সরকারি কর্মকর্তা হয়েছেন, ডাজেন্ট ম্যাটার, আপনার মূল উদ্দেশ্যে থাকবে জনগণের সেবা করার চেষ্টা করা, জনগণের সেবা করার চেষ্টা করা। এখানে এই 21-এ যা বলা হয়েছে সবগুলোই বাংলাদেশের নাগরিকরা খুব ভালোভাবে মানে হ্যাঁ, আর সরকার। সবই আমরা ভালোভাবে মানি। কেন আমরা বার কাউন্সিলে ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট পড়েন নাই? যে উকিল সাহেবরা তো সবই মানে, সব মানে না। তো বিগত বছর প্রশ্ন পড়েন শাকিল 1 আর 2। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 21 অনুচ্ছেদ অনুযায়ী কোনটি প্রত্যেক নাগরিকের কর্তব্য? শৃঙ্খলা রক্ষা করা। শৃঙ্খলা রক্ষা করা। রক্ষা করা, কারণ বাকি চারটার ভিতরে ভোটাধিকার প্রয়োগ, দেশের দেশের। সার্বভৌমত্ব রক্ষা করা, দেশের উন্নয়নে ভূমিকা রাখা, এগুলা কিন্তু এগুলো অ্যাকচুয়ালি নাই। নাই। দুই, বাংলাদেশ সংবিধানের 21-এর 2 ধারায় বলা হয়েছে সকল সময় ড্যাশ চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য সকল সময়ে জনগণের সেবা জনগণের সেবা করার। কি? আপনাদের প্রাথমিক যে দায়িত্ব, আপাতত যে দায়িত্ব দেই, আইনের পাশাপাশি যে জিনিসটা করবেন, আপনার একটা প্রশ্ন ব্যাংক কিনবেন। প্রশ্ন ব্যাংক হলো বিসিএস এর যে প্রশ্নগুলো আছে, একেবারেই অমুক বিসিএস থেকে শুরু করে আজ পর্যন্ত যত বিসিএস হয়েছে, এই জায়গার ইংরেজি, সাধারণ জ্ঞান, বাংলা, এগুলা যেগুলো আমাদের রিলেটেড আর কি, ওই সবগুলো পড়ে ফেলতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। এই আইনের পাশাপাশি ওই জিনিসগুলা এই মুহূর্তে পড়ে ফেলতে হবে, আস্তে আস্তে চাপ দেওয়া হবে, আপাতত ওইগুলা পড়ে ফেলতে হবে। ওই যে মোট ওখানে বোধ হয় 18 বিসিএস থেকে আছে, 18, লাইনটা দেখছি দশম বিসিএস থেকে। দশম বিসিএস থেকে যদি আসে, বর্তমানে কত বিসিএস চলে? স্যার এখন তো 46। 47 তাহলে বেশ 46 এগুলার 35 থেকে হলো 200 মার্কের, আর এর আগে হলো 100 মার্কের। তো এইগুলা তো রেগুলার তো আর একসাথে তো সব করা যাবে না। রেগুলার একটা, যে আজকে 100 করলাম, কালকে 100 করলাম, এইভাবে বুঝে বুঝে শেষ করে ফেলতে হবে। জি। আমরা সেলফ প্র্যাকটিসে যদি চলে আসি, 1 নম্বর প্রশ্নটা, যে সংবিধানের 21 অনুচ্ছেদে কয় শ্রেণীর ব্যক্তির কর্তব্য নিয়ে আলোচনা করা হয়েছে? 2 শ্রেণী। দুই শ্রেণীর।
একটা হলো নাগরিক আর একটা হলো আরেকটা ছিল সরকারি কর্মী। প্রশ্ন ব্যাংকে কি এরকম কিছু নাম টাম জানো? কোনো আইডিয়াও নাই যে কি নামে বাজারে পাওয়া যাবে। আপনি ওখানে যে অ্যাসুরেন্সের শুধু প্রশ্নই আছে, অ্যাসুরেন্স বা জব জব সলিউশন তো অনেক বড়, বড় একটা। ঠিক আছে, অত বড় দিয়ে কাজ নাই। আপনি জাস্ট জব সলিউশন কিনতে পারলে ভালো, এটাতে দরকার নাই। শুধু বিসিএস এর প্রশ্ন আছে বাজারে গেলে, যে শুধু বিসিএস এর প্রিলি প্রশ্ন আছে কোথায়, এইগুলা। যেটা ভালো লাগবে সেটা কিনে ফেলবো, মানে বাজারের দোকান থেকে। তো ওখান থেকে পড়লে হবে কি, এই জুডিশিয়ারির কিছু কিছু জিনিস আছে, ওই যে ম্যাথের অংশটুকু, ওই জায়গা তো ওই ম্যাথ আপনার ব্যাখ্যা সহ দেওয়া আছে। তারপরে ইংলিশ লিটারেচার, ইংলিশ লিটারেচার অংশটা ওই জায়গা থেকে, জুডিশিয়ারি প্রিলিতে আপনি 2-3 মার্ক, 2 মার্ক পাবেন বা 3 মার্ক পাবেন ইংলিশ লিটারেচার থেকে, ঠিক আছে। ইংলিশ থেকে এমনি 10টা আসে, বাংলা থেকে 10টা, ইংরেজি থেকে 10টা, 20। বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স 10, 30। আর গণিত আর বিজ্ঞান দিয়ে 10, 40। 40। আর আইনের 60। তো এই হলো আপনার এই 100, আর 100-র মধ্যে আপনাকে পেতে হবে বার কাউন্সিলের মতো তো আইনের 50। সাইটের মধ্যে আমাদের এই মানে ওই বার কাউন্সিলের যে সাতটা, ওই সাতটা বার কাউন্সিলের 60টা থেকে 18, 17, 18, 19 এরকম আসে। ধরে নিচ্ছি যে 20টা। হ্যাঁ, 20টা আসে না, 20টার 1-2 মার্ক কম আসে এরকম। সংবিধান আর থেকে এই যে সংবিধান থেকে 10টা আসে, তার মানে ওইটুকু আর একটু পড়লে আমাদের মোটামুটি 30 30টা এখানে হয়ে হয়ে যাবে। যায় আর কি ইনশাল্লাহ। দেখেন, লাগবে তো 50 আমাদের। হ্যাঁ 50 পেতে হবে, 50 নেগেটিভ মার্কিং বাদ দিয়ে 50 পেতে হবে। তো সংবিধান ও আইন মান্য করা, শৃঙ্খলা, 4 নম্বর প্রশ্নটা দেখেন, সেলফ প্র্যাকটিসের 4। সংবিধান ও আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা করা, নাগরিক দায়িত্ব পালন করা এবং জাতীয় সম্পত্তি রক্ষা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। ইট ইজ ডিউটি of every citizen to observe the constitution and the laws, to maintain discipline, to perform public duties and to protect public property। সংবিধানের কত অনুচ্ছেদে বলা হয়েছে? এটা 21 21-এর ক। হ্যাঁ। 1। তো এগুলা আসলে কখনোই এইভাবে আসে নাই প্রশ্ন। একটু আমরা 7 নম্বর প্রশ্নটা পড়ি, দেখেন 7, যে সংবিধানের 21-এর 2 অনুচ্ছেদ অনুসারে নিম্নলিখিত কোনটি সরকারি কর্মচারীর কর্তব্য? সকল সময় জনগণের সেবা সেবা করার করার চেষ্টা চেষ্টা করা। করা। সরকারি কর্মচারীর কর্তব্য বললে সকল সময় জনগণের সেবা করার চেষ্টা করা। আমরা একটু মিলাই, দেখেন 8 অনুচ্ছেদ থেকে এই পর্যন্ত একটু আমরা চেষ্টা করি আসলে মনে পড়ে কিনা, দেখেন মূলনীতি সমূহ 8, জাতীয়তাবাদ 9, সমাজতন্ত্র 10, গণতন্ত্র 11, ধর্মনিরপেক্ষতা 12, মালিকানার নীতি 13, কৃষক শ্রমিকের মুক্তি 14, 14। মৌলিক প্রয়োজনীয় ব্যবস্থা 15। 15, গ্রামীণ উন্নয়ন কৃষি বিপ্লব 16, অবৈতনিক বাধ্যতামূলক সংখ্যা, বাধ্যতামূলক শিক্ষা আর কি 17। 17, জনস্বাস্থ্য নৈতিকতা 18, তারপরে জীববৈচিত্র্য সংরক্ষণ 18 ক, ক। সুযোগের সমতা 19। 19, অধিকার ও কর্তব্যরূপে কর্ম 20। 20, নাগরিক ও সরকারি কর্মচারীর কর্তব্য 21। তো তাহলে আমরা একটু চলে এসে অনুচ্ছেদ 2, দেখেন, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ। অনুচ্ছেদটা অনেক ছোট, বাট এটা অনেক নিয়ে বেশি। বহু কাহিনী হয়ে গেছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, দেখেন। মাজদার হোসেন মামলার হ্যাঁ, হ্যাঁ, ব্যাপারে হ্যাঁ, যদি বলি যে এখানে ওই মাজদার হোসেন মামলা আমাদের ফান্ডামেন্টাল স্টেট পলিসি তো আদালত দ্বারা বাস্তবায়নযোগ্য না। জি, কিন্তু এটা করলো কেন তাই? জি জি, মানে এটাই দেখেন, আম, রাষ্ট্র নির্বাহী অঙ্গসমূহ হতে বিচার বিভাগ পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করবে। নির্বাহী অঙ্গসমূহ থেকে কি বলেন? বিচার বিভাগ পৃথকীকরণ। আমাদের তানভীর সাহেব একটা প্রশ্ন করছে যে আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো তো আদালতের মাধ্যমে বলবৎযোগ্য না, কিন্তু এইটা কেন আদালতের মাধ্যমে বলবৎ করলো? উত্তর আপনার প্রশ্নের মধ্যেই আছে। আদালতের মাধ্যমে বলবৎযোগ্য না, কিন্তু আদালত যদি বলবৎ করার নির্দেশ দেয় তাহলে তো সেটা বেআইনি হবে না। মানে আমি চাইছি, আমারে না দিলে তো এটা অপরাধ না, কারণ এটা আদালতের মাধ্যমে বলবৎ করা যায় না। কিন্তু আদালত যদি নির্দেশ দেয় যে না এটা করতে হবে, তাহলে তো আবার রাষ্ট্র করতে কি বাধ্য। বুঝতে পারছেন? বেশ একটা টুইস্ট। হ্যাঁ,
আহ তো তাহলে আমরা আহ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক, এটা যদি মোটামুটি যে বিষয়টা দাঁড়ায় সেটা হলো যে এই যে যে আমাদের যে জুডিশিয়াল সার্ভিস কমিশন বা জুডিশিয়াল সার্ভিসে যে আপনাদের সহকারী জজের যে পরীক্ষা, এটা আগে বিসিএস এর যে ক্যাডার কতগুলো 27টা 28টা 29টা ক্যাডার ছিল, তার ভিতরে একটা হলো এটা। তো পরবর্তীতে দেখা গেল যে এই বিচারকদের পরীক্ষা, পদোন্নতি, শৃঙ্খলাজনিত পদক্ষেপ, এই সবগুলা আসলে দেখা গেল যে নির্বাহী বিভাগ নিয়ন্ত্রণ করতেছে। কিন্তু বাংলাদেশ সংবিধানের এত অনুচ্ছেদে বলা আছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করতে রাষ্ট্র সচেষ্ট থাকবে। তো এই কারণে যে 200-র অধিক জেলা এবং দায়রা জজ ওনরা 1995 সালে হাইকোর্ট বিভাগে রিট করে যে কেন রাষ্ট্র নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করবে না। এই মামলার রায় হাইকোর্ট বিভাগ দেয় 97 সালে। 95-তে হলো রিট করে, হাইকোর্ট বিভাগ রায় দেয় 97 সালে ওই জজদের পক্ষে, সরকার আবার আপিল করে। তখন অ্যাপিলেট ডিভিশন 1999 সালে চূড়ান্ত রায় ঘোষণা করে নির্দেশ দেয় যে রাষ্ট্রকে অবশ্যই নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করতে হবে। তো তখন এই নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের অর্থ হলো যে এখন আর পাবলিক সার্ভিস কমিশনের অধীনে এই জজদের নিয়োগ দেওয়া যাবে না, এখন আলাদাই একটা কমিশন তৈরি করতে হবে, যেটা হলো বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন। যে কমিশনের কাজ হবে বিচারকদের নিয়োগ, পদোন্নতি, শৃঙ্খলা, এগুলা রিলেটেড। তো 1999 সালে চূড়ান্ত রায় দিল। এরপরে আপনার আহ যে আওয়ামী লীগ সরকার ছিল 2001 পর্যন্ত, ওনরা এটার বাস্তবায়ন করলো না। 4 দলীয় ঐক্যজোট ছিল 1 থেকে 6 পর্যন্ত, এনরা করলো না। এরপরে দেশে যখন জরুরি অবস্থা জারি করা হলো ফখরুদ্দিন মঈনুদ্দিন সাহেবরা, তো তখন ওনরা এসে প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করলো। তবে ওনরাও এটা পুরোপুরি করে যেতে পারে নাই। পরবর্তীতে 2008 সালের 31শে ডিসেম্বর যে মহাজোট সরকার আসলো, তারা 2009 সালে এই এটা কার্যকর করে আর কি। তো ফখরুদ্দিন মঈনুদ্দিন তারা যদি প্রাথমিক পদক্ষেপ গ্রহণ না করতো, দেখা যেত যে পরবর্তী সরকার এসেও এটা করতো কিনা সন্দেহ থেকে যায়। পুরোপুরি বাস্তবায়ন হয়েছে? না, এখনো পুরোপুরি বাস্তবায়ন না হলেও অনেকাংশ হয়েছে, বাট আমার কাছে এগুলো আসলে মনে হয় যে একটা চোখের, বোগাস। মানে এটা খাতা কলমের বিষয়, বাট বাস্তবে আসলে আমার মনে হয় না যে বিচারকরা স্বাধীন। এই বিচারকদের যতই গায়ে ফসকা পড়ুক আর যতই অপমান বোধ করুক, আসলে ওনরা নিজেরা যদি নিজেদের প্রশ্ন করে যে আমরা কি স্বাধীন, আসলে ওনরা স্বাধীন না। ইভেন নিম্ন আদালতের বিচারক তো পরের কথা, হাইকোর্ট বিভাগের জাস্টিসরাও অ্যাকচুয়ালি স্বাধীন না। এটা ওই শেখ হাসিনার আমলেও ছিল না, এখনো নাই, কোনো আমলেই ছিল না। কারণ শেখ হাসিনার আমলে উনি এই যে যে সুরেন্দ্র কুমার সিনহা ওনারে আপনার পদত্যাগ করাইছে, দেশ থেকে বাধ্য করছে, এবং বড় নিষ্ঠুর সেই ইতিহাস। তো উনি তো এটা করতে পারে না। ওই যে তো খুব বাজে একটা যারা অবস্থা। যারা ওনার ওই মতের সাথে মিল আছে তাদেরকে উনি, আর আমাদের উচ্চ আদালতের আপনি যদি দেখেন যে বিচারপতি কারা হয়, সিনিয়রিটির ভিত্তিতে কিন্তু চিফ জাস্টিস বানায় না, জানেন? মানে নর্মালি চিফ জাস্টিস হবে হচ্ছে, যে সিনিয়র থাকবে ওইভাবে বলা নাই, বাট এটা একটা কাস্টমস যে অ্যাপিলেট ডিভিশনের যে সিনিয়র সেই হবে চিফ জাস্টিস। কিন্তু দেখা যাচ্ছে যে যার সাথে মানে লবিং ভালো আছে বা রাষ্ট্র যারে মনে করে তারে বানাবে চিফ জাস্টিস। যে কারণে চিফ জাস্টিস তো জানে যে আমি তো যোগ্যতা দিয়ে আসি নাই। নট অনলি চিফ জাস্টিস, অধিকাংশ জাস্টিস জানে যে আমি যোগ্যতা দিয়ে আসি নাই, আমারে তো আনছে, তো আমি তো সরকারের বাইরে যেতে পারি না। এই কারণে ন্যাক্কারজনক ভাবে সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে বিচারপতিদের অপসারণ করা হয়, সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ বা অপসারণ করা হয়। আসলে এই জিনিসগুলো তো হওয়ার কথা ছিল না। আপনি বিচারক, অ্যাটর্নি জেনারেল, ইনরা সবসময় জনগণের কল্যাণের জন্য কাজ করবে। ইনরা তো একটা নির্দিষ্ট রাজনৈতিক দল করতে পারে না। পারে কি বলেন? না। পারে না ইভেন। কারণ আমাদের বাঙালি আসলে নৈতিকতা মূল্যবোধ একেবারেই জিরো। ইভেন শিক্ষকদেরও রাজনীতি করা উচিত না। শিক্ষকরা হলো জাতির একজন মেরুদণ্ড বলা যায়, তারা যদি রাজনীতি করে তাহলে তো আর এই জায়গাও থাকে না। ঢাকায় যদি কোনো রাজনীতি শিখায় যে এই কোনো কিছু লোকগুলো তো হয়তো আপনার অ্যাপলিটিক্যাল না, এরকম একটা কনসেপ্ট আছে যে নাথিং ইজ অ্যাপলিটিক্যাল। না, এখন কিন্তু ওই রাজনীতি বলতে আপনি আপনি যেটা বোঝেন, যেমন এই যে আপনি আপনার আপনি ধরেন কথাগুলো এখানে ভোট বলতেছেন। দিলে সে তো আর নিরপেক্ষ থাকে না, কিন্তু আপনি এমন ভাবে দলীয়করণ হবে না
যে উনি যা করছে ভুল হইলেও সঠিক, সঠিক হইলেও সঠিক, দলকে আমরা তো ওরকম হয়ে দলীয় গেছে। এজেন্ডা তো থাকবে না, তার তো আইনগত এজেন্ডা যাই থাকবে, হোক রাষ্ট্রীয় দেখেন, এজেন্ডা এই থাকবে। মাজদার হোসেন মামলার কথা প্রেক্ষাপটে অনেক কথা বলা, মাজদার হোসেন মামলার মূল জিনিস এতটাই, আমরা একটু পড়ি যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক অর্থ। বিচার বিভাগের স্বাধীনতা নীতির ভিত্তিতে সংবিধানের 22 অনুচ্ছেদ সন্নিবেশিত। 22 অনুচ্ছেদের মূল কথা হলো সরকারি কর্ম বা পাবলিক সার্ভিস হতে বিচার বিভাগীয় কর্ম জুডিশিয়াল সার্ভিস পৃথক করতে রাষ্ট্র পদক্ষেপ গ্রহণ করবে। বলছে পাবলিক সার্ভিস থেকে জুডিশিয়াল সার্ভিস পৃথক করতে রাষ্ট্র পদক্ষেপ গ্রহণ করবে। করবে। এর অর্থ এই যে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ মুক্ত একটি জুডিশিয়াল সার্ভিস প্রতিষ্ঠা করতে হবে। তারপরে দেখেন, আহ মুজিবুর রহমান ভার্সেস গভর্নমেন্ট অফ বাংলাদেশ 44 ডিএলআর এডি 111। সুপ্রিম কোর্ট এবং অধস্তন আদালত রাষ্ট্রের বিচারিক ক্ষমতার কোষ কার্যত ও কাঠামোগতভাবে বিচার বিভাগীয় কর্ম প্রজাতন্ত্রের প্রশাসনিক কর্ম হতে ভিন্ন, যেখানে বেসামরিক প্রশাসনিক নির্বাহী কর্মের কার্য হলো নীতি নির্ধারণ এবং সরকার নীতি নির্ধারণী সিদ্ধান্ত বলবৎ করতে রাজনৈতিক নির্বাহী বিভাগকে সহায়তা করা। সেখানে উল্লেখিত এই দুইটির কোনটি করা বিচার বিভাগীয় কর্মের দায়িত্ব না। এটা প্রজাতন্ত্রের একটি স্বাধীন অঙ্গ, যা আইন বিভাগ, আন্ডারলাইন করে, নির্বাহী বিভাগ এবং আধা বিচারিক কার্য, সিদ্ধান্ত এবং আদেশ সমূহ বিচারে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকে। বেসামরিক প্রশাসনিক নির্বাহী কর্মের সাথে বিচার বিভাগীয় কর্মকে সমান ধরা মূলত দুইটি অসমানকে সমান হিসেবে গণ্য করার সামিল। তো এত দিয়ে আমাদের কাজ নাই, মোটামুটি এমনি একবার রিডিং পড়েন। পরের মামলাটা দেখি, দেখেন সেক্রেটারি মিনিস্ট্রি অফ ফিন্যান্স ভার্সেস এমনি মাজদার হোসেন অ্যান্ড আদার্স। মামলা বিচার বিভাগ পৃথকীকরণ মামলা বলা হয় কারণ এই মামলার একটি পৃথক জুডিশিয়াল সার্ভিস কমিশন প্রতিষ্ঠার নির্দেশনা প্রদান করা হয়। পৃথক জুডিশিয়াল সার্ভিস, এই মামলার ফলে সরকারি কর্ম কমিশনের অধীন বিসিএস জুডিশিয়াল এর পরিবর্তে জুডিশিয়াল সার্ভিস কমিশন প্রতিষ্ঠা করে উক্ত কমিশনের অধীন একটি আলাদা জুডিশিয়াল সার্ভিস প্রতিষ্ঠার পথ সুগম হয়। মূলত বিচার বিভাগ পৃথকীকরণ বলতে বোঝানো হয়েছে সিভিল সার্ভিস থেকে জুডিশিয়াল সার্ভিস পৃথক করে একটি পৃথক জুডিশিয়াল সার্ভিস এবং একই সাথে ফৌজদারি ম্যাজিস্ট্রেসি সৃষ্টি করা। তো একটা জিনিস যদি এভাবে দেখেন তানভীর সাহেব, যে একজন ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুসারে যিনি জেলা প্রশাসক ডেপুটি কমিশনার, তিনি একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটেরও নিচে। জি। প্রথম প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, আপনাকে যুগ্ম হ্যাঁ জেলা জজ, হ্যাঁ যুগ্ম জেলা জজ সমমণ্ডল। হ্যাঁ, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটেরও নিচে, অথচ উনি বাস্তবে সুযোগ সুবিধা লাভ করে জেলা জজের চেয়েও বেশি। হ্যাঁ, এবং যদি রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে যান সে জায়গায় ডিসি সাহেবে বসার, সে প্রধান। সে প্রধান। সো আমাদের ওই নামেই বিচার বিভাগ পৃথক হইছে, বাট বাস্তবে কিছু হয় নাই। আপনি দেখেন একজন সহকারী কমিশনার এসিল্যান্ড, সে গাড়ি পাচ্ছে। জি। একজন বিচার বিভাগীয় কর্মকর্তা কখন সে গাড়ি পাচ্ছে? তো যুগ্ম হইবে, তাও না, না এখন তো যুগ্ম ওই হইলে, চিফ আগে ছিল জুডিশিয়াল, না। উনি নর্মালি ব্যবহারের জন্য গাড়ি পাচ্ছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হইলে পার্সোনালি ব্যবহারের জন্য গাড়ি পাচ্ছে, জেলা জজ অতিরিক্ত দায়রা জজ হইলে পাচ্ছে। কিন্তু এমনি কিন্তু আর গাড়ি নাই। এমনি গাড়ি আছে ওই যে আনা নেওয়ার জন্য অফিসিতে আছে, কিন্তু পার্সোনালি ব্যবহারের জন্য কিন্তু নাই। ঠিক আছে, তো বিষয়টা অনেকটা দুঃখজনক। এবং আমি পার্সোনালি যেটা দেখছি যে রাষ্ট্রের অনেক অনেক টাকা পয়সা সরকারি কর্মচারীরা নষ্ট করে। জি। ধরেন আমার এক বন্ধু আছে, সে দেখা গেলো আসবে অমুক জায়গা থেকে, বরিশাল থেকে আসবে, একা আসবে, তার ওই সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট গাড়ি নিয়ে আইছে, ওই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট লেখা যে গাড়ি, সে গাড়ি নিয়ে চলে আসছে। তার মানে সে নট অনলি সে গাড়ি, দেখা গেলো আত্মীয় স্বজন আর এক জায়গা যাবে, তার আর এক জায়গা পাঠাচ্ছে ওই গাড়িতে, কিন্তু ওই গাড়ি কি তার পার্সোনাল ব্যবহারের জন্য, কিন্তু সে ওই পার্সোনালি কিন্তু ব্যবহার করতেছে। তো সংবিধানে আমাদের তো যে এজন্য মানে এগুলা আসলে ওই রাষ্ট্রের ওই নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয়েছে বটে, বাট ওইভাবে এখনো, না, মানে ধরেন এই যে আহ, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যে মোবাইল কোর্ট পরিচালনা করে, যে এইটা তো একেবারে, ওই যে ওটা তো এটা তো রায় রয়েছে। রায় আছে যে স্থগিত করে রাখছে, যে ডিসির আন্দোলন করে, নির্বাহী বিভাগ আন্দোলন করে, এই কারণে ওদের একটা ধামাচাপা দিয়ে রাখছে। কিন্তু ওরা তো আসলে লয়ের কিছু জানে না। ওরা নির্দিষ্ট কিছু ওই যে কোনো বিষয়ে একটু ট্রেনিং মেনিং নিয়ে এসে মোবাইল কোর্টে এসে ভাব সাপ দিয়ে ছবি টবি তুলে, আবার শুধু তাই না,
এই মোবাইল কোর্ট পরিচালনা করিয়া এটা আবার পত্রিকায় আসে, সেটা আবার তারা শেয়ারও দেয়, বন্ধু বান্ধবও শেয়ার করে যে আমার অমুক বন্ধু আমার লিস্টে আছে, এই যে নির্বাহী কোর্ট পরিচালনা করছে, এই কাজটা করছে। মানে ব্যাপক কাকসাট আর কি। ব্যাপক মানে ব্যাপক মানে কি, ব্যাপকের উপর দিয়ে দেখেন। যাই হোক, আমাদের এই কয়েকদিন আগে একজন ইউনো স্যার এরকম নাকি বলতেছে কোথায়, যে আমি হচ্ছে জনগণের এমন কর্মচারী যে ওনরা মোবাইল কোর্টে যে শাস্তিটা দেয় ওটা তো আমাদের প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসের ভায়োলেশন, যে আপনি প্রপার বিচার ব্যবস্থা ছাড়া তারে সরাসরি আপনি দণ্ড দিয়ে দিচ্ছেন। এখন যে বিষয়টা হচ্ছে, লোকজন খুশি হচ্ছে, আমরা আপাতকালীন খুশি হয়েছি যে এত টাকা দিছে, ওর শাস্তি দেওয়া উচিত হয়েছে, বাট আপনি যদি এই যে মজুদদারি, কালোবাজারি এগুলা সাজা দেখবেন, তানভীর যে আপনি পড়ছেন স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু আমরা ওই আইনে বিচার না করে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের করে দিচ্ছি। আপনি আজকে 5 জন ব্যবসায়ী ফাঁসিতে ঝুলাই দেন, দেখবেন যে মজুদদারি, কালোবাজারি, ভেজাল এগুলো সব মানে এমনি কমে গেছে। So, আইনের আসলে প্রয়োগ নাই, দেখেন আইন আছে বাট প্রয়োগ করা যাচ্ছে না। যাই হোক, আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটও না, বিচারিক ম্যাজিস্ট্রেটও না, আপনারা হবেন, আমরা ইনশাআল্লাহ। পড়তেছি। আর আমি তো অ্যাডভোকেট মহোদয় আসেন আমরা পড়ি। দে ফার্দার ডিরেক্টেড দ্যাট আইদার বাই legislation or by framing rules under Article 115 or by executive order having the force of rules, a judicial service commission be established forthwith, majority of members from senior judicial of the Supreme Court and the subordinate court for recruitment to the judicial service on merit। এখানে ওই যে কথাটা বলছে যে ওই যে এই আপিল বিভাগ নির্দেশনায় বলছে যে জুডিশিয়াল সার্ভিসের ক্ষেত্রে যে আপনার মেরিটের ভিত্তিতে, মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আর আর অন্যান্য যে জুডিশিয়াল সার্ভিসের যে কমিশনের যে মেম্বার, তাদেরকে নিয়োগ দিবে কি সিনিয়রিটির, সিনিয়র সুপ্রিম কোর্টের যে নর্মালি যে আহ, আপনার ওই যে অ্যাপিলেট ডিভিশনের জাস্টিস, হাইকোর্ট ডিভিশনের জাস্টিস, এরাই জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, মেম্বার এরা হয় আর কি। তো যাই হোক, দেখেন ব্রিটিশ শাসন আমলে ফৌজদারি ম্যাজিস্ট্রেসি নির্বাহী বিভাগের অধীন ছিল, পাকিস্তান আমলেও ফৌজদারি ম্যাজিস্ট্রেসি নির্বাহী বিভাগের অধীন ছিল, মানে ব্রিটিশ আমলেও ছিল, পাকিস্তান আমলেও ছিল। 1971 সালে স্বাধীনতা মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশ সকল পর্যায়ে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ একটি গণদাবি ছিল। সেটার প্রতিফলন সংবিধানে 22 অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, কিন্তু স্বাধীন বাংলাদেশ 2007 সালের পূর্ব পর্যন্ত কোনো সরকার সেটা বাস্তবায়ন করে। 1999 সালে সেক্রেটারি মিনিস্ট্রি অফ ফিনান্স ভার্সেস এমডি মাজদার হোসেন এন্ড আদার্স মামলার আলোকে 2007 সালের 1 নভেম্বর তৎকালীন কেয়ারটেকার গভর্নমেন্ট ফৌজদারি কার্যবিধি সংশোধন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদ সৃষ্টি করে। এখানে যে একটা বিষয় কি, যে ওই ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলে তো এই ফৌজদারি নির্বাহী বিভাগের ছিল, মানে ডেপুটি কমিশনার এরাই তো জি, পদত্যাগ করতে পারে। এখন আমাদের এই যে সিআরপিসি যে আইনটা হয়েছে, এটা তো 1898 সালে। হ্যাঁ, এখন এইটাতে এই মানে যে সকল জায়গায় আমরা এখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, এই ধরনের যে ম্যাজিস্ট্রেট গুলো দেখতেছি, হ্যাঁ, এই টার্মগুলো কি ওই সময় ছিল না? এই টার্মগুলো এই 2007-এর পরে হচ্ছে যুক্ত করছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদটাই সৃষ্টি হয়েছে 2007-এর পরে। তার মানে ওই বইতে তো এই শব্দগুলো তো প্রতিস্থাপিত ওই হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, দেখেন আগে তো ছিল না। সব জুডিশিয়াল ম্যাক্সিমাম জায়গায় তো আছে শুধু ম্যাজিস্ট্রেট শব্দটা। ম্যাজিস্ট্রেট। এই কারণে চার কথা যোগ করে দিছে যে যদি কোথাও কোনো ম্যাজিস্ট্রেট শব্দটা থাকে যেটা জুডিশিয়ালও বোঝা, মানে কোনো কিছু বোঝা যাচ্ছে না, তাহলে ধরে নিতে হবে এটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এবং এর মাধ্যমে অধস্তন বিচার বিভাগ নির্বাহী বিভাগ হতে পৃথক হয়। ভারতে কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা মামলায় বলা হয়েছে, আইন বিভাগ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতা পৃথকীকরণ সংবিধানের একটি মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচার। মানে ক্ষমতা পৃথকীকরণ মানে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ। তো আমাদের একটা রাষ্ট্রের 3টা গুরুত্বপূর্ণ বিভাগ থাকে, একটা হলো আইন বিভাগ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, আর একটা হলো বিচার বিচার বিভাগ। বিভাগ। আইন বিভাগের কাজ আইন তৈরি করা, হাউস অফ দ্য নেশন। নির্বাহী বিভাগের কাজ হলো দেশটারে যে চালানো। আর বিচার বিভাগের কাজ হচ্ছে কি, বিচার করা। বিচার। তো কেশবানন্দী ভার্সেস স্টেট অফ কেরালা মামলায় বলা হয়েছে যে ক্ষমতা পৃথকীকরণ একটি অন্যতম বেসিক স্ট্রাকচার। এছাড়া বাংলাদেশ ভার্সেস আফতাবউদ্দিন 2010 বিএলডি এডি 1 মামলায় বলা হয়েছে বিচার বিভাগের স্বাধীনতা সংবিধানের একটি মৌলিক কাঠামো এবং সংবিধানের 22 অনুচ্ছেদ
বর্ণিত হবে ক্ষমতার পৃথকীকরণ নীতিটি এমন স্বাধীনতার পূর্ব শর্ত। সো অনেক ইতিহাসের কথা বলছে, জাস্ট মনে রাখেন যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হবে, কথাটা কত অনুচ্ছেদে বলছে? 22 অনুচ্ছেদে। সংবিধানের 22 অনুচ্ছেদে উল্লেখিত নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মূলনীতিটি বাস্তবায়নে উচ্চ আদালত নির্দেশনা দিয়েছে। সেক্রেটারি মিনিস্ট্রি অফ ফিনান্স ভার্সেস এমডি মাজদার হোসেন অ্যান্ড আদার্স মামলায় বিচার বিভাগ পৃথকীকরণ মামলা বা মাজদার হোসেন মামলা নামে পরিচিত। আমাদের কুদ্দুস মিয়া স্যার মাস্টার হোসেন মামলা 4 নম্বর বাদী ছিল। এই রিট দায়ের করে বলতেন 223 জন যারা ছিল জেলা জজ, অতিরিক্ত জেলা জজ ও অধস্তন বিচারক বা নিম্ন আদালতের অন্যান্য বিচারক, 1995 সালে হাইকোর্টে রিটটি দায়ের করা হয়। আন্ডারলাইন করেন, রিট করছে কত সালে? 95 সালে। এবং 1997 সালে 7 মে হাইকোর্ট বিভাগ বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত মামলার রায় ঘোষণা করে। রায় ঘোষণা করে 7 মে 1997। সরকার এই রায়ের বিরুদ্ধে আপিল করে আপিল বিভাগে, আর রায় আপিল করলে আপিল বিভাগ 1999 সালে 2 ডিসেম্বর রায় ঘোষণা করে। রায় ঘোষণা করে কয় তারিখে? 2 ডিসেম্বর। এই রায়ের প্রধান অংশ তৎকালীন প্রধান বিচারপতি মুস্তাফা কামাল কর্তৃক রচিত। আন্ডারলাইন করেন, মানে এই রায়টা লিখছে ওই সময় 97 সালে যিনি প্রধান বিচারপতি ছিলেন মুস্তাফা কামাল, এবং পঠিত হয়েছিল, এবং এই কারণে তাকে এই মামলার গোল্ডেন অথর জাজ বলা হয়। রায় যে লেখে এবং যে পাঠ করে তারে বলা হয় কি? অথর জাজ। 2007 সালের 1 নভেম্বর তৎকালীন কেয়ারটেকার গভর্নমেন্ট ফৌজদারি কার্যবিধি সংশোধন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদ সৃষ্টি করে, এবং এর মাধ্যমে অধস্তন বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথক হয়। বর্তমানে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কোনো বিচারিক কার্য নেই। বর্তমানে যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের কোনো বিচারিক কার্য নেই। এই মামলার রায় ঘোষণা করা হয় 1999 সালের 2 ডিসেম্বর। এই মামলা নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথকীকরণের জন্য এবং বিচার বিভাগের স্বাধীনতার জন্য গোল্ডেন মোট 12 দফা নির্দেশনা প্রদান করা হয়। কত দফা? 12 দফা। রায় ঘোষণার সময় আপিল বিভাগের বিচারপতি কে কে ছিলেন দেখেন: মোস্তফা কামাল চিফ জাস্টিস, লতিফুর রহমান, বিবি রয় চৌধুরী জাস্টিস, এম আমিন চৌধুরী জাস্টিস। মামলার মূল বক্তব্য লিখেন, আন্ডারলাইন করবেন, মুস্তফা কামাল। মূল বক্তব্য লিখে মুস্তফা কামাল। পরীক্ষায় প্রশ্ন আসবে যে মাজদার হোসেন মামলার মূল বক্তব্য লিখেন কে? মুস্তফা কামাল। বা অথর জাজ কে ছিলেন? মুস্তফা কামাল। এবং অতঃপর মুস্তফা কামাল চিফ জাস্টিসের সাথে লতিফুর রহমান নিজস্ব মতামত ব্যক্ত করে। তো বিগত বছরের প্রশ্ন যদি আমরা চলে আসি, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কত অনুচ্ছেদে আছে? 22। কত অনুচ্ছেদে? 22। তারপরে যদি দেখেন এই যে 2 নম্বর প্রশ্নটা, রাষ্ট্র নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ নিশ্চিত করবে, এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে বলা হয়েছে? 22। একবার পরীক্ষায় চলেই এসেছে, দেখেন 2010 সালে, যে মাজদার হোসেন মামলার অথর জাজ কে? কে বলেন? জাস্টিস মুস্তফা কামাল। 4 নম্বর প্রশ্নটা দেখেন, আপিল বিভাগ মাজদার হোসেন মামলার রায় ঘোষিত হয় কত সালে? 1999 সালে। তারপরে দেখেন, সর্বোচ্চ আদালত কর্তৃক বিচার বিভাগ পৃথকীকরণ মামলায় রায় দেওয়া হয় কোন সালে? 1999 সালে। তো আমরা সেলফ প্র্যাকটিসের 2 নম্বর প্রশ্নটা যদি একটু দেখি, দ্য স্টেট শ্যাল ইনশিওর দ্য সেপারেশন অফ দ্য জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ অর্গানস অফ দ্য স্টেট, কত অনুচ্ছেদে? 22। 3 নম্বরটা যদি দেখেন, সেপারেশন অফ দ্য জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ, কত অনুচ্ছেদে আছে? 22। 6 নম্বর প্রশ্নটা দেখেন, 6 নম্বর, সংবিধানের 22 অনুচ্ছেদে উল্লেখিত নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মূলনীতিটি বাস্তবায়নে সর্বোচ্চ আদালত সেক্রেটারি মিনিস্ট্রি অফ ফিনান্স ভার্সেস এমডি মাজদার হোসেন মামলায় কয়টা নির্দেশনা দিছে? 12টা। এটা গোল্ডেন কত? 12টা। এই 12টা আমাদের আবার লিখিত পরীক্ষার জন্য জানতে হয়, তখন জানবো যে 12টা নির্দেশনা আসলে কি কি আছে। তারপরে দেখেন, বিচার বিভাগ পৃথকীকরণ মামলা বা সেক্রেটারি মিনিস্ট্রি অফ ফিনান্স ভার্সেস এমডি মাজদার হোসেন মামলায় মোট কতজন রিট পিটিশনার ছিল? 223 জন। 8 নম্বরে আমরা চলে আসি, বিচার বিভাগ পৃথকীকরণ মামলা বা সেক্রেটারি মিনিস্ট্রি অফ ফিনান্স ভার্সেস মাজদার হোসেন মামলার রায় ঘোষণা হয় কত সালে? 2/12/1999। আমাদের নামাজের বিরতি, নামাজ শেষে বাকিটা পড়বো ইনশাআল্লাহ।
তানভীর সাহেব, অনুচ্ছেদ 13 দেখেন, জাতীয় 23। সংস্কৃতি। হ্যাঁ, 23, অনুচ্ছেদ 23, জাতীয় সংস্কৃতি। রাষ্ট্র জনগণের, আন্ডারলাইন করবেন, সাংস্কৃতিক ঐতিহ্য ও উত্তরাধিকার রক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ করবে। জাতীয় ভাষা, সাহিত্য, শিল্পকলা সমূহের এমন পরিপোষণ ও উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করবে যাতে সর্বস্তরের জনগণ জাতীয় সংস্কৃতির সমৃদ্ধিতে অবদান রাখার এবং অংশগ্রহণ করার সুযোগ লাভ করে। So, আমার যেটা মনে রাখতে হবে যে জাতীয় সংস্কৃতি যেটা, এটা রক্ষণ করার জন্য যথাযথ পদক্ষেপ আদালত, রাষ্ট্র নিবে। তো জাতীয় সংস্কৃতির ভিতরে, সংস্কৃতি বলতে তো অনেক কিছুই বোঝায়, ভাষা, সাহিত্য, শিল্পকলা, এগুলো রক্ষা করার জন্য রাষ্ট্র চেষ্টা করবে, নাকি তানভীর সাহেব? জি। যেরকম আমাদের গোপালগঞ্জের কোটালীপাড়ায় আছে কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস। পৈতৃক নিবাস, গেছেন? জি। তাকিয়ে গেছেন? ওইখান থেকে অনেকবার যাওয়া হয়েছে। যাওয়া হয়নি বোধহয়। তো ওখানে তাহলে ওটা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। দায়িত্ব। তো আমরা চলে আসি অনুচ্ছেদ 23 ক। এই 23 ক অনুচ্ছেদটা 2011 সালে পঞ্চদশ সংশোধনীতে সংযুক্ত করা হয়, এর আগে ছিল না। 23 কতে কি কি বলছে? কেন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী, সম্প্রদায়ের সংস্কৃতি। উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী, সম্প্রদায়ের সংস্কৃতি। রাষ্ট্র বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী, সম্প্রদায়ের অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা গ্রহণ করবে। আমাদের দেশের প্রেক্ষাপটে সাধারণত আদিবাসী যারা, তাদেরকেই তো আপনার ওই উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, তাদের যে সংস্কৃতি বা ঐতিহ্য আছে, এটা সংরক্ষণ ও উন্নয়নের জন্য রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করবে। তাহলে 23-এ আছে জাতীয় সংস্কৃতি, 23 কতে আছে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী এবং সম্প্রদায়ের সংস্কৃতি। আমরা 24-এ চলে আসি, দেখেন, জাতীয় স্মৃতি নিদর্শন প্রভৃতি। জাতীয় স্মৃতি নিদর্শন প্রভৃতি বিশেষ শৈল্পিক বা ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন বা তাৎপর্যমণ্ডিত স্মৃতি নিদর্শন। ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন বা তাৎপর্যমণ্ডিত স্মৃতি নিদর্শন বস্তু বা স্থান সমূহকে বিকৃতি, বিনাশ বা অপসারণতে রক্ষা করার জন্য রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ। ধরেন ধানমন্ডি 32 নাম্বার, বিশেষ স্মৃতি বা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান বলা যেতে পারে এক হিসেবে, যদি আপনি বঙ্গবন্ধুর যে অবদান এটা যদি স্বীকার করেন, তাহলে সেটাও বস্তু বা স্থান সমূহ যে বিকৃতি করছে, এটা রাষ্ট্র, এটা নিবারণ করা রাষ্ট্রের কি ছিল? দায়িত্ব ছিল। এখন রাষ্ট্রের বিরুদ্ধে যদি ভবিষ্যতে জানতে যাওয়া হয় যে কেন আপনি এটা রক্ষা করেন নাই, বলবে যে আমি তো করতে বাধ্য না, করলে ভালো, না করলে সমস্যা নাই, কারণ ফান্ডামেন্টাল স্টেট পলিসি তো আদালতের মাধ্যমে বলবৎ করা যায় না। যাবে? যাবে। তাহলে আমরা এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটাই চলে আসে, দেখেন বাংলাদেশের পররাষ্ট্র নীতি। আহ অনেক সময় পরীক্ষায় প্রশ্ন করে যে বাংলাদেশের পররাষ্ট্র নীতি সংবিধানের কত অনুচ্ছেদে প্রতিফলিত হয়েছে। সেটা হলো অনুচ্ছেদ 25। অনুচ্ছেদ 25। অনুচ্ছেদ 25-এ কি বলছে দেখেন, আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও কি বলেন, সংহতির উন্নয়ন। কি কি? আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন। শাকিল, ঠান্ডা লাগছে নাকি? না, আপনি একটু translate করেছিলেন তো? দেখেন, আমার তো মনে হচ্ছে যে দুই পাশে টনসিলের অবস্থা খারাপ। দেখেন, জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা, এটা আন্ডারলাইন করেন, নিচে এক লেখেন, পুরোটা আন্ডারলাইন করে নিচে এক লেখেন। জাতীয় সার্বভৌমত্ব এবং সমতার প্রতি শ্রদ্ধা। অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, এটা আন্ডারলাইন করে নিচে 2 লেখেন। আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান, আন্ডারলাইন করে 3 লেখেন। আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক আইনের এবং জাতিসংঘের সনদে বর্ণিত নীতি সমূহের প্রতি শ্রদ্ধা, আন্ডারলাইন করে 4 লেখেন। এই সকল নীতি হবে রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি
তাহলে আমাদের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি কয়টা নীতির উপর প্রতিষ্ঠিত? চারটা। চারটা। একটা দেখেন, সার্বভৌমত্ব এবং সমতার প্রতি শ্রদ্ধা। আমরা প্রতিটা দেশের সার্বভৌমত্ব এবং সমতার প্রতি কি শ্রদ্ধা করব? দেখাবো। শ্রদ্ধা দেখাবো। অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে কি করব না? হস্তক্ষেপ করবো হস্তক্ষেপ না। করব না। আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান, ভারতের সাথে আমার সমুদ্র সীমা নিয়ে দ্বন্দ্ব আছে, এটা আমরা ওই শান্তিপূর্ণ সমাধানের দিকে আগাবো। এবং আন্তর্জাতিক আইনের ও জাতিসংঘের সনদে বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধা। আন্তর্জাতিক যে আইন আছে বা জাতিসংঘের যে বিভিন্ন সনদ আছে, এটার প্রতি কি প্রদর্শন করতে হবে? শ্রদ্ধা শ্রদ্ধা। প্রদর্শন। এই চারটা হলো আমাদের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি। এবং এই সকল নীতির ভিত্তিতে রাষ্ট্র আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, আন্ডারলাইন করেন, শক্তি প্রয়োগ পরিহার, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ করবে না, না, পরিহার করবে। পরিহার করবে। এবং সাধারণ এবং সম্পূর্ণ নিরস্ত্রীকরণের জন্য চেষ্টা করবে। সাধারণ ও সম্পূর্ণ কি? নিরস্ত্র- নিরস্ত্রীকরণের জন্য চেষ্টা চেষ্টা করবে। করবে। প্রত্যেক জাতির স্বাধীন অভিপ্রায় অনুযায়ী পথ ও পন্থার মাধ্যমে অবাধে নিজস্ব সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণ ও গঠনের অধিকার সমর্থন করবে। এবং লাস্টেরটা গুরুত্বপূর্ণ, দেখেন, সাম্রাজ্যবাদ, বলতেন সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতাবাদ বলতেন, বা বর্ণ বৈষম্যের বিরুদ্ধে বিশ্বের সর্বত্র নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করবে। করবে। পরীক্ষায় প্রশ্ন আসবে, সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতাবাদ, বর্ণ বৈষম্যবাদের বিরুদ্ধে বিশ্বের সর্বত্র নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করবে, কত অনুচ্ছেদে বলেছে? 25 অনুচ্ছেদের 25 অনুচ্ছেদে বাবা। বলেছে। আর আন্তর্জাতিক শান্তি বা আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি, নীতি আছে কয়টা? চারটা। জাতীয়তাবাদ, জাতীয় সার্বভৌমত্ব এবং সমতার প্রতি শ্রদ্ধা, তারপরে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক সমস্যার মানে বিরোধে শান্তিপূর্ণ সমাধান, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদকে মানে প্রতি শ্রদ্ধা। এই চারটাই হবে আমাদের জাতীয় বা আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি। স্যার, এটা তাহলে পররাষ্ট্রনীতি এরকম হবে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই ওই যে পররাষ্ট্র নীতি বলা, যদি বলে যে বাংলাদেশের বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে পররাষ্ট্র নীতি সম্পর্কে আলোচনা করছে? 25 অনুচ্ছেদে। 25 অনুচ্ছেদ। তাহলে এটা দিতে হবে। জি। ক্রিয়েটিভ প্রশ্ন। ভাইবা বোর্ডে যান, কত ক্রিয়েটিভ প্রশ্ন করবেন আমারে লাস্টের বার জিজ্ঞেস করতেছে, আপনি কি গান টান গান নাকি? না স্যার। এরপর বলতেছে যে কি গান, কি ধরনের গান শোনেন, এটা জিজ্ঞেস করতেছে সাবেক চিফ জাস্টিস সৈয়দ মাহমুদ হোসেন। দুই জাস্টিসই বসা, ওবায়দুল হাসান চিফ জাস্টিস উনিও বসা, সাবেক চিফ জাস্টিস সৈয়দ মাহমুদ হোসেনও বসা, বোধহয় সরকার সরকার আলী এক কাজ ছিল কিনা মনে নাই। তো এরপরে জিজ্ঞেস করতেছে, তারপরে বলতেছে যে বলেন তো, আমি বন্দি কারাগারে। ও আমারে প্রথমে দেখে বলতেছে, আপনারে দেখে তো মনে হচ্ছে আপনি গান টান গান, কবিতা টবিতা লেখেন, এরকম মনে হচ্ছে। আমি, না স্যার, আমি গান শুনি, তবে লেখি না আর কি। কি গান শোনেন? বললাম যে এই ধরনের মোটামুটি শোনা হয়। এখন বলতেছে যে বলেন তো যে আমি বন্দি কারাগারে, এই গানটা কার লেখা বা গাইছে কে? তো হঠাৎ মনে হলো যে এটা তো লেখছে মুজিব পরদেশি, বা গাইছে মুজিব পরদেশি। স্যার, এটা গায়ক মুজিব পরদেশি। ওই বন্দি কারাগারে হলো কয়দিন আগে মোস্তফা সরোয়ার ফারুকী একটা বানাইছে, আপনার ওনারে দিয়ে একটা বিজ্ঞাপন বানাইছে। এরপরে উনি জিজ্ঞাসা করছে আর একটা, বলেন তো একটা গাইন আছে না, লাইন আছে না, ম্যাজিস্ট্রেট শামসুল হক আমারে, কি জানো একটা গান আছে যে অমুক ক্ষমা করলো না কি জানি, আমার মনে নাই, যে এটি লেখছে কে? স্যার, সরি, এটা জানান। তো ভাইবা বোর্ডে আপনারা মোটামুটি ওই অনেক কিছু নিয়েই প্রশ্ন করে, ওনাদের মোটামুটি মন যা যা চায়। আপনারা নিয়ে খেলা করেন। আমাদের সেমিস্টার একবারে লাস্ট ফাইনাল সেমিস্টার প্রশ্ন এরকম করছে, ক্লাস স্টার্ট করতেছে যে আহ, বলো তো পিআইবি মানে কি। এখন আমি বলতেছি পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো, ঠিক আছে। পরে আসলে ওই ভাইবাটা হচ্ছে আরে না, সুপ্রিম কোর্টের ভাইবা কথা বলি, সুপ্রিম জুডিশিয়ারি। কোর্টের জুডিশিয়ারির ভাইবা। দেখেন, জুডিশিয়ারি ভাইবা পাবার দিচ্ছে। জুডিশিয়ারির ভাইবা বেশি দেইনি, 6 বার দিছি মাত্র। দেখেন,
শর্ট নোটে আসি আমরা। এবারে বায়োমেট্রিক দেখেন, এত বড় টাকার জন্য সংবিধানের 25 অনুচ্ছেদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি কি সেটা আলোচনা করা হয়েছে। 25 অনুচ্ছেদ অনুসারে নিম্নলিখিত 4টি নীতি রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি হবে। কি কি দেখেন: জাতীয় সার্বভৌমত্ব সমতার প্রতি শ্রদ্ধা, অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান, এবং আন্তর্জাতিক আইনের ও জাতিসংঘের সনদে বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধা। শ্রদ্ধা। তো নিচে এই কথাগুলোই লেখছে যে ভিত্তিতে রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে শক্তি প্রয়োগ বা বল প্রয়োগ করবে না। তারপরে 2 নম্বরে দেখেন, প্রত্যেক জাতির স্বাধীন অভিপ্রায় অনুযায়ী পথ ও পন্থার মাধ্যমে অবাধে নিজস্ব সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণ গঠনের অধিকার সমর্থন করবে, এবং সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতাবাদ, বর্ণবৈষম্য এগুলোর বিরুদ্ধে সংগ্রামকে সমর্থন করবে আর কি। তো এই আর কি। আমরা বিগত বছরের প্রশ্নে যদি আসি, যে সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়? অনুচ্ছেদ কত? 25। এই যে দেখেন, বৈদেশিক নীতি মানে এই পররাষ্ট্র নীতি পরিচালিত হয় কত অনুচ্ছেদ? 25। সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্নটা যদি দেখেন, যে রাষ্ট্র বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী, সম্প্রদায়ের অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা গ্রহণ করবে। ক্ষুদ্র জাতিসত্তা বললেই কত? 23 ক। শাকিল 4 নম্বরটা পড়েন, 4। সংবিধানের সংবিধানের রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি হিসেবে কয়টি নীতি উল্লেখ করা হয়েছে? আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি কয়টা? 4টা। 4টা। ওই যে 4টা দাগাই দিলাম না, 1 2 জি। 3। 6 নম্বরটা পড়েন, 6। সংবিধানের 15তম সংশোধনীর মাধ্যমে কয়টি নতুন রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানে যুক্ত করা হয়েছে? দুইটা, একটা হলো 18 ক, 23 ক। জীববৈচিত্র্য, আর একটা হলো 23 ক, হলো যে আপনার ওই যে জাতীয় সংস্কৃতি, সরি, ক্ষুদ্র জাতিসত্তা, ক্ষুদ্র জাতিসত্তা ওইটা। তারপরে নিম্নলিখিত কোনটি বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের নীতি নয়? নীতি নয় কোনটা? বিদেশি রাষ্ট্রের প্রতি বিদেশি আনুগত্য রাষ্ট্রের প্রতি প্রকাশ করা। আনুগত্য প্রকাশ প্রকাশ। করা। 11 সালে। 11 সালে, জি। জি। তো দেখেন, আমরা বাংলাদেশ সংবিধানের মোট ভাগ ছিল 11টা। 11টার ভিতরে 2 ভাগ কিন্তু আমাদের পড়া শেষ। শেষ। এবং 2 ভাগের প্রথম ভাগ হলো প্রজাতন্ত্র 1 থেকে 7, মানে 7 খ। আর দ্বিতীয় ভাগ হলো 8 থেকে 25। তো আপনি যদি প্রতিদিনের পড়া প্রতিদিন পড়ে ফেলেন, আমি আশাবাদী জুডিশিয়ারি প্রিলির আগে আমাদের ভালো একটা প্রস্তুতি হবে, এবং যে প্রস্তুতিতে জুডিশিয়ারি প্রিলি খুব সহজেই উত্তীর্ণ হওয়া সম্ভব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো কপালে থাকলে এবার হ্যাঁ, পারেন ভাই তো এজন্য প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করে ফেলতে হবে। আপনি আপনার যে একেবারেই আহ, মানে মুখস্থ করে করতে হবে বিষয়টা তা না, আপনি বুঝে বুঝে পড়েন। আপাতত কিছু কিছু জিনিস খেয়াল রাখেন। যেরকম আমরা যদি এইভাবে একটু মিলাই, অনুচ্ছেদে 1-এ আছে কি? প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র। 2-এ আছে কি? বাংলাদেশ সীমানা। সীমানা। 2 কত আছে? রাষ্ট্রধর্ম। রাষ্ট্র। 3-এ আছে ভাষা। ঢাকা। 4-এ আছে যে জাতীয় জাতীয় সঙ্গীত, প্রতীক, প্রতীক, হ্যাঁ। প্রতীকৃতি। 4 কতে আছে জাতিপিতার প্রতিকৃতি, প্রতীকৃতি। 4 ক। হ্যাঁ। 5-এ আছে রাজধানী। 6-এ আছে নাগরিক। নাগরিকত্ব। 7-এ আছে সংবিধানের প্রাধান্য। প্রাধান্য। 7 কতে আছে ওই যে এটা ছিল ওই সংবিধান লঙ্ঘন করতে লঙ্ঘন, পারে না। এবার এগুলা। 7 খতে আছে বেসিক Basic স্ট্রাকচার, যে structure। কোন কোন গুলো কখনোই পরিবর্তন করা যাবে না। যাবে না। এই তো প্রজাতন্ত্র এই পর্যন্ত। এরপরে আমরা যদি দ্বিতীয় ভাগ, যদি মৌলিক রাষ্ট্র, ফান্ডামেন্টাল স্টেট পলিসি। স্টেট পলিসি কিন্তু কালকে রাতে শুরু করেছিলাম, আজকে শেষ হয়ে গেল। দেখেন, স্টেট পলিসি 8-এ ছিল জাতীয়তাবাদ। মূলনীতি কয়টা? 4টা। এবং আদালতের মাধ্যমে বলবৎ করা যাবে না। 9 আছে জাতীয়তাবাদ। 10-এ আছে সমাজতন্ত্র। 11-তে আছে গণতন্ত্র, এবং ওই জায়গায় আছে জনগণের প্রশাসনের সকল পর্যায়ে, ওই লাইনটা। হ্যাঁ, হ্যাঁ। 12-তে আছে ধর্ম নিরপেক্ষতা। 13-তে আছে মালিকানার নীতি। মালিকানার নীতি কয় প্রকার? 3 প্রকার: রাষ্ট্রীয়, সমবায়, এবং ব্যক্তিগত। ব্যক্তিগত। 14-তে আছে কৃষক ও শ্রমিকের মুক্তি। মুক্তি। 14। 15-তে আছে মৌলিক প্রয়োজনীয় ব্যবস্থা। ব্যবস্থা, ওই যে অন্ন, বস্ত্র, এগুলা। 16-তে আছে গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব। 17-তে আছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। 18-তে আছে গণস্বাস্থ্য গণস্বাস্থ্য। নৈতিকতা, ওই যে গণিকা বৃত্তি, জুয়া এগুলা খেলা যাবে না, নিরোধ করবে। নিরোধ, নিষেধ না কিন্তু, নিরোধ। নিরোধ করবে।
18 ক জনস্বাস্থ্য নৈতিকতা, জনস্বাস্থ্য বা তো মানে সরি ওই আপনার জীববৈচিত্র্য, জীববৈচিত্র্য 18 ক হলো জীববৈচিত্র্য। 19-এ সুযোগের সমতা। 20-এ অধিকার ও কর্তব্য রূপে কর্ম। 21-এ হলো ওই যে আপনার নাগরিক ও সরকারি কর্মকর্তার কর্তব্য। 22-এ হলো বিচার বিভাগের স্বাধীনতা। স্বাধীনতা। 23-এ হলো জাতীয় সংস্কৃতি। 23 ক হলো উপজাতি ক্ষুদ্র জাতিসত্তা, 23 কতে। 24-এ হলো জাতীয় সংস্কৃতি স্মৃতি নিদর্শন বোধহয়, জাতীয় স্মৃতি নিদর্শন 24। আর 25 হলো যে আন্তর্জাতিক যে নীতি, পররাষ্ট্র নীতি আছে, এটা হলো 25। এই তো আমার সংবিধানের 153টা, প্রায় প্রশ্ন পারবেন একশো ইনশাআল্লাহ। তিপ্পান্নটার 25টা তো হয়ে গেছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা সপ্তাহে 5 দিন ক্লাস, এই ক্লাসগুলো যদি আমরা রেগুলার করি, দেখবেন যে সংবিধান এই খুব শেষ হইতে খুব বেশি সময় লাগবে না, খুব দ্রুতই আমরা শেষ করে ফেলবো। এবং এই বইটা যখন আমরা শেষ করে ফেলবো, তখন আপনার ভিতরে অন্যরকম কনফিডেন্স চলে আসবে স্যার যে আমার একটা হ্যাঁ, আমি পড়তেছি, দেখা যাচ্ছে 1 থেকে 17, মানে আজকে ক্লাস করছি, এক হ্যাঁ, থেকে 17 পর্যন্ত আমি বলে দিতে পারবো। কিন্তু হঠাৎ করে আপনি যখন ওই যে নাগরিকটা বললেন, আমার মাথায় ঘুরতেছে একে নাকি, কিন্তু আমি কিন্তু 6 জানি। আমি একটা না যখন বলবো তখন 6 আমি ঠিক ওইটা বলতেছি, প্রশ্নটা যখন করতেছেন আমি তখন ওই জায়গাটাতে এটা অনুপস্থিত থাকলে প্রথম প্রথম হবে শাকিল, যখন আপনি একটু পড়তে পড়তে আহ মানে একটু পাকা হয়ে যাবেন, জি তখন আবার হঠাৎ করে চলে ধরা আসবে। যাবে। আমি যখন একবারে বলতেছি তো বলতেছি পারফেক্ট। তো এই জন্য অনলাইনে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি যে আমাদের মোটামুটি আহ, যারা ম্যাক্সিমাম ক্লাসগুলো নেয়, ওনারা তো আসলে হোয়াইট বোর্ড নিয়ে বা যারা বড়লোকিয়া কোচিং, তারা সরাসরি ওই যে ডিজিটাল স্ক্রিনে দেখা গেলো 10 ক্লাসে সংবিধান শেষ করে দিছে। ওরা তো লাইন বাই লাইন পড়ায় না, ওরা তো জাস্ট একটা বিষয় নিয়ে আলোচনা করে দেয় আর কি। কিন্তু আমরা আপনাদের লাইন বাই লাইন পড়াচ্ছি, যে এটার বাইরে আর আপনার কিছু পড়া লাগবে না। এজন্যই তো আমাদের আজকের পড়া এতটুকুই। আজকে আপনাদের পরীক্ষা হওয়ার কথা ছিল, পরীক্ষা আমি একটু অসুস্থ ছিলাম, প্রশ্ন করি নাই। পরীক্ষা ইনশাল্লাহ আমরা, আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে রোববারে, জুডিশিয়াল সার্ভিসের নেক্সট ক্লাস রবিবার। রোববারে। আর শুক্র শনিবার তো আমাদের অ্যাজ ইউজুয়াল সাধারণ ক্লাস যেটা আছে সেটা আছেই। তো তানভীর, আপনি তো এই সাধারণ ক্লাসে অবশ্যই আসবেন যদি সম্ভব হয়, আসবেন শুক্র ইনশাআল্লাহ। শনিবারে। শুক্র শনিবারে, কারণ এটাও তো জুডিশিয়ারির অংশ, জি, শুক্র শনিবারেও ক্লাস আছে। আসবেন ইনশাআল্লাহ। আসলে ফলো থাকবেন।